প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এবছর নবম শ্রেণীতে পড়ছো, আবার নতুন করে বলো, লাগাই দেখো। প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিওতে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় সামেটিভ পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার একটি কবিতা আকাশে 7টি তারা শীর্ষ নামে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত সেই কবিতাটির পর্যালোচনা করতে অগ্রসর হচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর নবম শ্রেণীতে পড়ছো তারা সবাই জানো যে এবছর প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা তো ফার্স্ট সামেটিভ টেস্ট বা ইভ্যালুয়েশন স্থগিত হয়ে গেছে। কারণটা বুঝতে খুব অসুবিধা হওয়ার কথা নয়, কারণ করোনা উদ্ভূত পরিবেশ। এই পরিস্থিতিতে শিক্ষা দপ্তরেরও তেমন কিছু করার নেই। তবে আমরা আশাবাদী, ওই যে নচিকেতা বলেছিলেন একটা গানে, পৃথিবী আবার শান্ত হবে। এই আশাবাদে, এই প্রত্যয়ে আমরা এখনো ঋদ্ধ এবং স্থিত। এই আশা নিয়ে আমরা বলতে পারি, বিশেষ করে একজন শিক্ষকের দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হয় যে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা কিন্তু হবে। সেখানে প্রথম পর্যায়ক্রমিক এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক সিলেবাস একসাথে অ্যাসিমিলেট করে পরীক্ষা হবে কিনা সে বিষয়ে এখনও শিক্ষা দপ্তর কিছু বলেনি, বলা সম্ভব নয়। তবু আমরা যেহেতু সবাই কম বেশি প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার সিলেবাস ধাতস্থ করে ফেলেছি, আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক সিলেবাসে যেতেই পারি। আমি বাংলা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বাংলা টেক্সট বই, যেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা নির্বাচিত তোমাদের পাঠ্য, সেই পাঠ্য বইয়ের একেবারে শেষে দেখবে 2-3টে মাস জুড়ে দ্বিতীয় সামেটিভ পরীক্ষার সিলেবাসটা তোমরা পেয়ে যাবে। সেখানে 2টি প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে, একটি চিঠি আর একটি নবনব সৃষ্টি। 2টি কবিতা আছে, আবহমান এবং আকাশে 7টি তারা, এবং একটি গল্প রাধারানী রয়েছে। কিছু নির্মিতি আছে এবং কিছু ব্যাকরণের নির্বাচিত অংশ বিশেষ আছে। আমরা সেগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। তো আমাদের প্রথম আলোচনার বিষয় আকাশে 7টি তারা কবিতাটি। এই কবিতাটির কবি হলেন জীবনানন্দ দাশ। বেশ মজার জিনিস, জীবনানন্দ দাশের বিশেষণ অনেক হয়, অনেক বিশেষণ। এক একজন সমালোচক এক এক নামে তাকে অভিহিত করেছেন। কেউ তাকে নির্জনতার কবি বলেছেন, কেউ তাকে মানুষের কবি বলেছেন, কেউ তাকে প্রকৃতির কবি বলেছেন, কেউ তাকে নিশ্চেতনার কবি বলেছেন, কেউ তাকে অবচেতনার কবি বলেছেন। অবশ্য জীবনানন্দ দাশও মোক্ষম জবাব দিয়েছিলেন, কারণ তার জীবৎকালেই তার সম্পর্কে এই ধরনের বিশেষণগুলো প্রয়োগ করা হয়েছিল। তিনি কিছুটা বুঝেছিলেন এবং একটি লেখায় তিনি বলেছেন, আমাকে তো বিভিন্ন নামে অভিহিত করা হচ্ছে, তো আমি সব কিছুরই কবি। অর্থাৎ তিনি মানুষের কবি, তিনি সমাজের কবি, তিনি নিশ্চেতনার কবি, অবচেতনার কবি, এবং তিনি প্রকৃতির কবি। আমরা যে কবিতাটা তোমাদের পড়াতে চলেছি, সেই কবিতাটার নাম আকাশে 7টি তারা। নামটা দেখে কি তোমাদের একটু মনে হচ্ছে না যে এখানে নির্জনতার কবি, অবচেতনার কবি, নিশ্চেতনার কবির চেয়েও বড় প্রমিনেন্ট হয়ে উঠছে তিনি প্রকৃতির কবি? দেখো, একটা মজার জিনিস, প্রকৃতির কবি অনেকে, প্রকৃতিকে নিয়ে অনেক কবি কবিতা লিখেছেন। রবীন্দ্রনাথ, নজরুল, কি লেখেননি বলো তো? সবাই কম বেশি প্রকৃতি নিয়ে কবিতা লিখেছেন, কিন্তু প্রকৃতিকে একটা আলাদা মাত্রা দেওয়া প্রত্যেক কবিরই কিন্তু প্রকৃতিকে নিয়ে, প্রকৃতিকে দেখার দৃষ্টিভঙ্গি কিন্তু পৃথক। এবার জীবনানন্দ দাশ প্রকৃতিকে কিভাবে দেখেছেন, তার কাছে প্রকৃতি কিভাবে এসছে? আমাদের যে কবিতাটা পাঠ্য, সেটা এই প্রকৃতির ওপরেই লেখা। প্রকৃতিকে দেখার যে স্বাতন্ত্র্য, সেই স্বাতন্ত্র্যটাকে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব।
জীবনানন্দ দাশ যেহেতু বরিশালে জন্মেছিলেন, বাংলাদেশের বরিশালে, পুরোটাই ছিল গ্রাম্য এবং প্রকৃতি নির্ভর এক পরিবেশ। সেই প্রকৃতির সঙ্গে তিনি, সেই মাটির সঙ্গে তিনি এতটাই মিশেছিলেন। তার সঙ্গে তার পিতা ছিলেন একজন মাস্টারমশাই, হাই স্কুলের শিক্ষক। তার পিতার প্রজ্ঞা, তার পিতার কল্পনা শক্তি, তার মাও ছিলেন একজন বড় মাপের কবি। জীবনানন্দ দাশের মনের ওপর তার বা মননকে তৈরি করতে তার পিতা এবং মাতার মন এবং মনন, মন তো আমরা জানি একটা কল্পনার জায়গা, মনন হচ্ছে আমাদের চিন্তা, যার মধ্যে একটু যুক্তি বুদ্ধি থাকে। এই দুটো তৈরি করতে তার বাবা মার বেশ সক্রিয় ভূমিকা ছিল। সুতরাং একসঙ্গে প্রকৃতির সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট, বাবা মার মন এবং মননে একটা প্রভাব, সব কিছু মিলেই ছোটবেলা থেকে জীবনানন্দ দাশের মানুষ গঠনটা প্রকৃতিময় হয়ে উঠেছিল। তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন। প্রেসিডেন্সিতে ইংরেজিতে অনার্স পাস করেছিলেন, ফার্স্ট ক্লাস পেয়েছিলেন, এবং এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়তে এমএ ইংরেজিতে, এমএতে দ্বিতীয় বিভাগে তিনি পাশ করেছিলেন। যাই হোক, মেধা তার ছিল, তার সঙ্গে তার ছিল প্রকৃতিকে পর্যবেক্ষণ করার একটা সূক্ষ্ম অনুভূতি। এই প্রকৃতি দেখার তার দৃষ্টিভঙ্গিটা এটাই যে প্রকৃতির মধ্যে অনেক তুচ্ছ, অনেক ছোটোখাটো বিষয় আছে যেগুলোকে বড় বড় কবিরা বা বড় বড় শিল্পীরা বা যারা সংবেদনশীল মানুষ তারা একটু উপেক্ষা করে। কিন্তু জীবনানন্দ দাশ সেই তুচ্ছতার মধ্যে মহনীয়তা আবিষ্কার করার চেষ্টা করতেন। সাবলিমিটি অ্যামং দ্য ট্রিভিয়ালিটিস, এই ছোট ছোট জিনিসের মধ্যে, স্মলার থিংসে যে একটা সিগনিফিকেন্স আছে, একটা তাৎপর্য আছে, একটা সৌন্দর্য রয়েছে, তা আমাদের বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে সেগুলোকে উপলব্ধি করার একটা প্রচেষ্টা বা প্রয়াস আমাদের দরকার। এটা জীবনানন্দ দাশ প্রথম দেখিয়েছিলেন। তারপর যেটা অনেক কবি করেন, সেটা জীবনানন্দ দাশেরও ছিল, প্রকৃতির যে বিষয়গুলো, যে বস্তুগুলো, তার মধ্যে একটা পার্সোনিফিকেশন করা, তার মধ্যে একটা প্রাণের প্রতিষ্ঠা করা, তার কাব্যিক দর্শনের আর একটা দিক ছিল। তো যাই হোক, বেশ ভারী লাগছে, হয়তো অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু একটু জানতেই হবে সামান্য। আমরা এবার পর্যালোচনায় আসি কবিতাটি, আকাশে 7টি তারা। এই কবিতাটির প্রকৃতির এমন একটা ক্ষণ বা সময়কে বেছে নিয়েছেন এই কবিতাটিতে কবি, যে সময়টা একটা সন্ধিক্ষণ, গোটা দিন শেষ এবং রাতের যে মিলন, যে গোধূলি বা সন্ধ্যা, সেই সন্ধ্যাটাকে বেছে নিয়েছেন। এমন সন্ধ্যা যখন আকাশে 7টি তারা, তো স্পষ্টই বুঝতে পারছো এই আকাশে 7টি তারা যখন আমরা দেখি, যারা সংবেদনশীল হয়ে দেখি আকাশে 7টি তারা, তখন তার মধ্যে একটা অদ্ভুত কল্পনা খোঁজার চেষ্টা করি। আবার ভূগোলের পাতাতেও সেটা সপ্তর্ষি মণ্ডল হয়ে যায়। সেই সপ্তর্ষি মণ্ডল, সেই সন্ধ্যার আকাশে যখন আমরা দেখি, আমরা আমাদের হৃদয় বিনায় তা যেন অদ্ভুত এক আনন্দের ঝঙ্কার তোলে। কবিরা তুলেছে, কবি সেই সন্ধিক্ষণকে তুলে ধরেছেন অপূর্ব এক মায়াবী রোম্যান্টিক দৃষ্টিভঙ্গিতে। আসলে জীবনানন্দ দাশ একটা সুন্দর কথা বলেছিলেন যে সকলেই কবি নন, কেউ কেউ কবি। তো কবি হতে গেলে যে সংবেদনশীল, স্পর্শকাতর একটা হৃদয় দরকার, সেই হৃদয়টা তাঁর ছিল। সুতরাং তিনি সেই সময়টাকে সেভাবেই পর্যবেক্ষণ করছেন, সেভাবেই দেখার চেষ্টা করেছেন। এবং আমরা যারা গুণগ্রাহী পাঠক, আমরা যারা প্রকৃতি দর্শন করতে চাই অনন্য ভাষা দিয়ে, অনন্য ভাবনা দিয়ে, অনন্য ছবি দিয়ে, চিত্র দিয়ে, তার কবিতা পড়লে সেটা আমরা পেয়ে যাই। জীবনানন্দ দাশের কবিতার মধ্যে আর একটা একটু, আমরা যে কোনো বিষয়ের একটা দুটো দিক থাকে, একটা কন্টেন্ট, একটা ফর্ম। কন্টেন্ট হচ্ছে বিষয়, দুটো দিক থাকে, একটা কন্টেন্ট, একটা ফর্ম। ফর্ম হচ্ছে তার আঙ্গিক। এই কবিতার মধ্যে ভালো করে যদি দেখো, কবিতাটা পড়ো, তাহলে দেখবে কবিতার মধ্যে বেশ কিছু চিত্রকল্প আছে, কতগুলো ছবি যদি তুমি দেখো, মানুষ পটে বোঝার চেষ্টা করো, সত্যি অনবদ্য ছবি। তিনি ভাষা দিয়ে, শব্দ দিয়ে এত সুন্দর ছবি আঁকতেন যে অনেক বড় বড় চিত্রকরও তার রং তুলি দিয়ে সেই ছবি তৈরি করতে পারতেন না। একটা অ্যাবস্ট্রাক্ট ছবি যেটা আমাদের মানুষ পটে ওঠে, সেই সন্ধ্যার সময়টাকে তিনি তুলে ধরার চেষ্টা করছেন সেভাবেই।
এবং এই ছবির মধ্য দিয়ে আস্তে আস্তে আমরা একটু বাংলা, আমাদের যে বাংলার মাটিতে আমরা জন্মেছি, সেই বাংলার প্রতি আমাদের যে অসীম ভালোবাসা, সেই ভালোবাসাটা আরও প্রগাঢ় হয়ে ওঠে। যেই বাংলার মধ্যে এইরকম কিছু আছে যা পৃথিবীতেও খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ যে বাংলার রূপ প্রকৃতিকে আমরা দেখছি, বেশ যে শোভাটাকে দেখছি, সে একটা বিশেষ সময়ের প্রেক্ষাপটেই হয়তো বাংলার সৌন্দর্যকেটাকে আমরা আবিষ্কার করছি। সেই সময়ের প্রেক্ষাপটটা হয়তো একটা ক্ষুদ্র সময়ের একটা একক, কিন্তু সেই সময়টাই কবি কল্পনার গুণে অপূর্ব অনবদ্য হয়ে উঠেছে। তাই গোটা বাংলায় 24 ঘন্টা বিভিন্ন সময়ে আমাদের কাছে কি হয়ে উঠতে পারে, ভোর কেমন হয়ে উঠতে পারে, গভীর রাত কেমন হয়ে উঠতে পারে। যাই হোক, সেই সন্ধ্যাটাকে আমরা বোঝার চেষ্টা করছি এবং সেই সন্ধ্যার মানসপটে আমরা আস্তে আস্তে বঙ্গ প্রকৃতির মধ্যে যে অমূল্য সম্পদ লুকিয়ে আছে তাকে কবি যেমন দর্শনেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয়, স্পর্শেন্দ্রিয় এবং ঘ্রাণেন্দ্রিয় দিয়ে অনুভব করছেন এই কবিতায়, আমরাও যেন অনেকটা কবির এই আত্মভাবনার সঙ্গে কোথাও যেন সমীকৃত হয়ে যাই, এক হয়ে যাই, অ্যাসিমিলেট হয়ে যাই। আমরা বোঝার চেষ্টা করছি কবিতাটাকে। কবিতার শুরুতে কবি বলছেন, আকাশে 7টি তারা যখন ওঠে তখন তিনি ঘাসে বসে থাকেন। সেই সপ্তর্ষি মণ্ডলকে তিনি দেখেন। যে ভৌগোলিক সত্য বৈজ্ঞানিক সত্য বলে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সত্য আজকে বৃহৎ আকাশের মাঝপটে সন্ধ্যায় তাকে দেখে তার মধ্যে একটা কাব্যিক অনুরণন তার মধ্যে তৈরি হয়েছে। কি অপূর্ব শোভা এই সন্ধ্যার আকাশে বিরাজিত। সেই সন্ধ্যায় কি আসে? সেই সন্ধ্যার চিত্রটাকে তুলনা করছেন একটা সুন্দর চিত্রকল্প দিয়ে, চিত্রকল্প ব্যবহার করে। তিনি বলছেন, ওই যে সূর্য যে অস্ত যায়, সেই রক্তিম রেখায় পশ্চিম আকাশে অস্ত যায়, সেই সূর্যের যে রক্তিম রেখা সেটা যেন আস্তে আস্তে গঙ্গা সাগরের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। আমরা দিগন্ত কথাটা সবাই শুনেছি। আমরা দূর থেকে মনে হয় না মাটি আর আকাশ এক জায়গায় মিশে গেছে, তাকে আমরা দিগন্ত বলি। এখানে গঙ্গাসাগরের মধ্যে ওই যে বাংলার যে পশ্চিম আকাশে অস্তায়মান যে সূর্য, সেই সূর্যটা যখন গঙ্গাসাগরে জলের প্রায় কাছে চলে আসে বলে মনে হয় বা মিশে যায় বলে মনে হয়, সেটাও এক ধরনের দিগন্ত। এই দিগন্ত সৌন্দর্যকে অদ্ভুত ভাষায় এবং ছবিতে কবি তুলে ধরেছেন। যে মনে হচ্ছে যে এই সন্ধ্যাটা, আমি কবিতা থেকে বলছি লাইনটা তুলে, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরে ঢেউয়ে ডুবে গেছে। এমন একটা মেঘ, সূর্যের আলো যেখানে প্রতিফলিত হয়েছে, কামরাঙার মতো লাল হয়ে সে দেখা দিয়েছে, সেই মেঘটা গঙ্গা সাগরে আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। আচ্ছা, কামরাঙা আমরা ছোটবেলায় খুব খেয়েছি, তোমরা নামও শুনেছ, খুব কম খাও টক বলে। দেখবে 5টা শিরাযুক্ত একটা ফল, একটু টক হয়, ভিটামিন সি এখন এই করোনা উদ্ভূত পরিস্থিতি খুব দরকার তোমাদের। সেই কামরাঙা ফল 5টা শিরাযুক্ত হয়, কখনো 5-এর বেশি হয়, 6টা হয়, 7টা হয়। কিন্তু কামরাঙা ফলটা যখন কাঁচা অবস্থায় থাকে তখন সেটা সবুজই থাকে, যখন পেকে যায় তখন সেটা হলুদ, কিছুটা স্বর্ণাভ হয়। এই যে এই ফলটা মতোই হচ্ছে সেই মেঘটা। কি অদ্ভুত ব্যাপার না? প্রকৃতির একটা তুচ্ছ বিষয়, যদিও এখন বাজারে আমাদের কামরাঙা ফল পাওয়া যায় না, বিশাল মহার্ঘ হয়ে গেছে, কিন্তু সেই যখন কবি লিখছেন তখন এই প্রকৃতির অত্যন্ত তুচ্ছ, সব জায়গায় পাওয়া যায়, অতি পরিচিত একটা ফল। সেই ফলটাকে আজকে মেঘের প্রতিফলিত সূর্যের আলোর সাথে সেই ফলের এক সাদৃশ্য খুঁজে পাচ্ছেন। এভাবে প্রকৃতিকে দেখার স্বাতন্ত্র্য কিন্তু অনন্য, এটা মানতে হবে। এটা সবার মধ্যে সেই ক্ষমতা ছিল না। সেই কামরাঙা ফলের মতো লাল বা কিছুটা হলুদ হয়ে যাওয়া স্বর্ণাভ সেই মেঘটা যখন গঙ্গা সাগরের দিকে বিলীন হয়ে যাচ্ছে বলে মনে হয়, যেটা দিগন্ত সৌন্দর্য তৈরি করছে, সেই সন্ধ্যার প্রেক্ষাপটেই সেই ছবিটাও ফুটে উঠছে। সেটা কিরকম বলছি যেন মৃত মনিয়ার মতো। মনিয়া শব্দটা আমাদের কাছে হয়তো অপরিচিত হতে পারে। মনিয়া হচ্ছে একটা পাখির নাম, বাংলাদেশের একটি অতি পরিচিত পাখি। আবার বলছি, এখন হয়তো পাওয়াই যায় না,
কিন্তু সে সময় অতি পরিচিত একটি পাখি, বাদামি রঙেরই হয় মূলত। তার একটা লেজ আছে, ছোট্ট সরু লেজ আছে, সেই লেজটা কিন্তু লালচে হয়। দেখো কি অদ্ভুতভাবে তুলনা করছি সেই পাখিটার সঙ্গে। পাখিকে নিল, কামরাঙাকে নিল, অর্থাৎ জীবজগৎকে মিশিয়ে দিল প্রকৃতির সঙ্গে। পার্সোনিফিকেশন আস্তে আস্তে আসছে। সেই কামরাঙা লাল মেঘ, মৃত মনিয়ার মতো, যেন মনে হচ্ছে একটি মনিয়া পাখি মরে গেছে, তার যে রক্ত, সেই রক্ত গঙ্গাসাগরের সেই জলের মধ্যে লেগেছে, তার আভা পড়েছে। এইভাবে মনিয়া পাখি, কামরাঙা দুটোকে মেঘের সঙ্গে সমীকৃত করে দিয়ে গঙ্গাসাগর, অর্থাৎ গঙ্গা যেখানে বঙ্গোপসাগরে মিশেছে, সেই জায়গায় একটা অদ্ভুত সৌন্দর্যকে তুলেছে। আমাদের কাছে একটা প্রশ্ন তৈরি হতে পারে, তোমাদের কাছে বিশেষ করে, যে মনিয়াটা মৃত বলল কেন? আসলে দেখো, এই কবিতার তো যদি একটু ভালো করে মাইনিউটলি গো থ্রু করো, তাহলে দেখবে গোটা কবিতার মধ্যে কোনো কোনো জায়গায় একটা বিষাদময়তা রয়েছে, একটা দুঃখের একটা প্রতীক রয়েছে কিছু। যেমন কবিতার শেষে দেখবে একটা বট গাছে যে বট ফল নিচে পড়ছে, ঝরে পড়ছে। বট ফলের ঝরে পড়া কিসের ইঙ্গিত? একটা অবসন্ন ক্লান্তির ইঙ্গিত, যেন আমি যেন জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি, তার ইঙ্গিত। আবার তুমি যে মনিয়া পাখি যে বলো মৃত, মৃত বলে একটা কিরকম একটা বিষাদময় পরিবেশ তৈরি করলো, কিন্তু তার মানে এই নয় যে দুঃখানুভূতি তৈরি করছে। প্রকৃতির মধ্যে এই বিষাদময়তার একটু জায়গা দিয়ে প্রকৃতিকে আরও বেশি সুন্দর করে তুলছে। কারণ ওই যে একটা ইংরেজিতে কথা আছে না, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্য টেল অফ স্যাডেস্ট থটস। আমাদের মিষ্টি গান সেগুলোই যার মধ্যে দুঃখের কথা থাকে। আমাদের কবিতাটা এত ভালো লাগছে কেন? প্রকৃতিকে এত সুন্দর লাগছে কেন? এত মোহনীয় মনে হচ্ছে কেন? তার কারণ শুধু সুখের কতগুলো পট বা প্রেক্ষাপট তুলে ধরা নয়, তার মধ্যে বিষাদময়তার একটা স্পর্শ দেওয়া উচিত, সেটা আনছে। আমরা দেখো ভালো করে ভাবো, আমি জিনিসটা একটু সরলীকরণ করে বোঝাই। আমি একটা হিন্দি সিনেমা দেখেছিলাম। সেই হিন্দি সিনেমার শেষে, একদম শেষে, নায়ক এবং নায়িকা মারা গিয়েছিল। যখন মারা যায় তখন আমার খুব কষ্ট লেগেছিল। যারা সিনেমা হলে দেখছে সিনেমা, প্রত্যেকের মনটা বিষণ্ণ। এবার কি আমাদের কাউকে যদি জিজ্ঞেস করা হতো, কোনো সাংবাদিক যদি থাকতেন, জিজ্ঞেস করতেন সিনেমাটা কেমন দেখলেন, আমরা কি বলতাম খুব খারাপ, খুব বাজে? বলতাম না, আমরা তো খুব দারুণ সিনেমা। এই যে একটা করুণ একটা ছবি দিয়ে যখন, করুণ একটা ভাব দিয়ে যখন শেষ হলো, শেষের পরেও বলছি সিনেমাটা খুব ভালো হয়েছে, এই বোধ, এটাকে আমরা আনন্দাশ্রু বলি, এই বোধটাকে তৈরি করাও কিন্তু এই কবির একটা লক্ষ্য। তাই বিষাদময়তার ভাবনাটা কিন্তু আনার চেষ্টা করেছেন। আমরা পথের পাঁচালী সিনেমাতেও দেখেছি, কেউ গল্পও পড়েছি। অপু দুর্গার জীবনের দারিদ্র, তাদের গোটা পরিবার দারিদ্র্যে ভরা। ভাবতো সেই দারিদ্র্যের ওপরে কি ছিল? একটা অদ্ভুত মায়া ছিল, একটা মোহ ছিল, একটা সৌন্দর্য ছিল। সৌন্দর্যটাই প্রধান, দারিদ্র্য কিন্তু প্রকট নয় ওখানে উপন্যাসে। বিষাদময়তার মধ্য দিয়ে আমরা একটা সৌন্দর্যকে আবিষ্কার করি। দুর্গা যখন ওই দরিদ্র দুর্গা যখন ওই রেলগাড়ি দেখার বাসনা প্রকাশ করে, অপু যখন নিয়ে যেতে চায়, তার মধ্যে কি আমরা খুব আনন্দ খুঁজে পাই না? সেভাবে ভাবার চেষ্টা করো যে মৃত মনিয়া পাখিকে এখানে, সে একটা বিষাদময়, হয়তো মনিয়া পাখির মৃত্যু হয়েছে, এটা আমরা কেউ চাই না, কিন্তু এমনভাবে তার বিষাদময় বা একটা স্যাডেন্ড পরিবেশ তৈরি করা হয়েছে, স্যাডেন্ড পরিবেশ, দুঃখটাকে তৈরি করে দেওয়া হয়েছে যে তার মধ্যে আমরা একটা প্রকৃতির মোহনীয়তাটাকে আরও বেশি উজ্জ্বল করার জন্য। পরে বলছেন, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কোন সন্ধ্যা এলো? গঙ্গাসাগরে যখন সেই মেঘটা আস্তে আস্তে মিশে যাচ্ছে, যেখানে একটা দিগন্ত তৈরি হচ্ছে, যে সন্ধ্যাটা আমাদের সামনে এলো, এই বঙ্গ প্রকৃতিতে নেমে এলো একটা অপূর্ব পার্সোনিফাইড সত্তা নিয়ে, ব্যক্তিত্বময় সত্তা নিয়ে, অস্তিত্বময় একটা সত্তা নিয়ে, চিৎ একটা সত্তা নিয়ে। তখন তার মধ্যে আমরা পাচ্ছি কিরকম? সন্ধ্যার বিশেষণ তিনটে বলছেন কবি। একটা বলছে শান্ত, অনুগত এবং নীল। কেন বঙ্গ প্রকৃতির সন্ধ্যাটা শান্ত? শহরের কোলাহল সেখানে নেই,
হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি, যেটা নগর সভ্যতার বা শহুরের সভ্যতার একটা বৈশিষ্ট্য। সন্ধ্যা নেমে গেলে গ্রামেও কোলাহল থাকে, হাট বসে, কিন্তু সন্ধ্যার সময় যে নীরবতা বিরাজ করে, সেই নীরবতা নেমে এসেছে সেই সন্ধ্যা আসার সঙ্গে সঙ্গে, তাই তা শান্ত। দ্বিতীয় বিশেষণ হচ্ছে অনুগত। অনুগত কেন? তার কারণ গ্রাম্য প্রকৃতিতে যে সন্ধ্যা নেমে আসে, সেই সন্ধ্যার মধ্যে শহরের চাকচিক্য নেই, কৃত্রিম আলো নেই, সেখানে রয়েছে এক কোমল স্নিগ্ধতা, মোহনীয় স্নিগ্ধতা, তাই তাকে বলা হচ্ছে অনুগত। আর নীল সন্ধ্যা কেন? একটু বুঝতে হবে, এগুলো পরীক্ষা প্রশ্ন হয়। সন্ধ্যা তার এই তিনটা বিশেষণ কেন? নীল সন্ধ্যা বলার একটাই কারণ, দেখো যখন ওই গোটা দিনের শেষে অবসান হয় আর রাতের শুরু হয়, সেই সময়টা তো একটা অন্ধকার নেমে আসেই, হয়তো আবছায়া অন্ধকার। সেই অন্ধকারে সবুজ গাছপালা, এদিকে প্রাকৃতিক অন্ধকার, আবছায়া অন্ধকার, দুটো মিশে যে রং, সেই রংটাকে বলা হচ্ছে নীল। আবার বলছি, এটা কাব্যিক অনুভূতির বিষয়, কবির মনোলোকের এক অদ্ভুত নিদর্শন, সেইভাবে তাকে নীল বিশেষণে বিশেষায়িত করা হয়েছে। এই রকম প্রেক্ষাপটে যখন অন্ধকার নেমে আসে, সেই অন্ধকারের মধ্যে কবি এক প্রাণসত্তাকে খুঁজে পান। তার যেন মনে হয় কবি কল্পনায় ভেসে ওঠে এক কেশবতী কন্যা যেন চলে এসেছে এই বঙ্গ প্রকৃতিতে। তার অনেক চুল, এলো চুল নিয়ে এক রমণীকে তিনি দেখতে পাচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুরও নববর্ষা কবিতায় বর্ষাকে এক নারী রূপে দেখেছিলেন। এটা একটা কবিদের কল্পনা শক্তির পরিচয়। এখানেও এক নারী রূপে দেখছেন। এই নারীর কেশব অনেকটাই এলায়িত, অর্থাৎ অন্ধকারের যে গভীরতা, তাকে এক প্রাণময় সত্তা দিয়ে প্রতিষ্ঠা করছেন। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। এই যে কবির চোখ মানে দর্শনেন্দ্রিয়, এই দর্শনেন্দ্রিয় এবং তার যে স্পর্শেন্দ্রিয়, এই দুই ইন্দ্রিয় দিয়ে কবি প্রকৃতিকে বোঝার চেষ্টা করছেন, সেই সন্ধ্যাটাকে অনুভব করার চেষ্টা করেছেন। অর্থাৎ জীবনানন্দ দাশের কবিতায় যে প্রকৃতির যে নানা বিষয়, সেই বিষয়কে নানা ইন্দ্রিয় দিয়ে অনুভব করার একটা আশ্চর্য তাগিদ লক্ষ্য করা যায়। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে, অর্থাৎ তার কল্পনায় স্থায়িত্ব পায়। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, অর্থাৎ বঙ্গ প্রকৃতির যে সন্ধ্যাকে তিনি দেখছেন, যে অন্ধকারকে তিনি দেখছেন, পৃথিবীতে এত মোহময়ী সৌন্দর্য আর কোথাও নেই, যা বাংলাতে তিনি দেখতে পাচ্ছেন। তার মনে হচ্ছে আর কোথাও নেই। দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। এই যে নারীর চুম্বন, বাংলাদেশের অতি পরিচিত কয়েকটা গাছ দিয়েছে নাম হিজল, কাঁঠাল, জাম। কাঁঠাল, জাম গাছ তো আমরা সবাই জানি। হিজল গাছটা হয়তো আমরা অনেকে শুনেছি। হিজল হচ্ছে মূলত বাংলাদেশের এক সময় প্রচুর পরিমাণে হতো, একটু জলাময় জমির আশপাশে হয়। হিজল গাছের কাঠ দিয়েও নৌকাও তৈরি হয়, আসবাবপত্রও তৈরি হতো। সেই হিজল গাছ দেখো অতি পরিচিত গাছ। এখানে খুব মহার্ঘ গাছ, শাল, সেগুন এরকম বলেনি। আমি তোমাদের বলেছি যে তুচ্ছতার মধ্যে মহনীয়তা, সাবলিমিটি এবং দ্য ট্রিভিয়ালিটিসকে আবিষ্কার করার চেষ্টা করছেন কবি। তাই তিনি হিজল গাছ নিয়েছেন, কাঁঠাল গাছ নিয়েছেন। এই সমস্ত গাছে সেই কেশবতী কন্যার চুলের চুম্বন, অর্থাৎ অন্ধকারের যে গভীরতা বা নিবিড়তা, সেই গভীরতা এবং নিবিড়তাকে তিনি সমীকৃত করছেন এই চিত্রকল্পটা দিয়ে, এই উপমাটা দিয়ে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। তিনি কোনোদিন জানতে পারেননি, বুঝতে পারেননি যে রূপসী মানে আমাদের এই যে সন্ধ্যাকে অস্তিত্বময়ী করে তোলা, তার যে চুলের বিন্যাস অর্থাৎ অন্ধকারের যে বিস্তার, সেই বিস্তারটা এত সুন্দর হতে পারে, তার মধ্যে একটা ফ্র্যাগ্রেন্স বা সুগন্ধ আছে। দেখো আমরা নাক দিয়ে যে পাই গন্ধটা, কোনো একটা পারফিউমের গন্ধ পাচ্ছি, এটা কিন্তু সেভাবে নিলে হবে না, একে সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে হবে। আমাদের হৃদয়ের মাঝে যে আকাশ, কল্পনার আকাশ, সে আকাশে তাকে ছুঁতে হবে,
তবেই তার গন্ধ অনুভব করতে হবে। প্রকৃতিকে চারিদিক দিয়ে বুঝতে হবে, প্রকৃতির সঙ্গে নিজের মনকে সমীকৃত করতে হবে, তবেই আমরা বুঝব। আমরা অনেকে এত গভীরে যেতে পারছি না। আমরা কি করি, একটা গাছের পাশে একটা সুন্দর গাছ আছে, ফরেস্টে, রায়গঞ্জ কুলিক ফরেস্টে গেলাম, গাছের সামনে দাঁড়িয়ে বললাম ছবি তুলতো, ছবি তুললাম আমরা প্রকৃতিকে পিছনে রেখে। একটা গাছের ছবি আমরা কম তুলি, গাছের পিছনে আমরা দাঁড়াই না। এভাবে গাছের আগে দাঁড়িয়ে যদি নিজের ছবি তুলি, তাহলে প্রকৃতিকে কি করে বুঝবো? প্রকৃতিকে বুঝতে গেলে গাছকে আগে দাঁড় করাতে হবে। বলাই বলে একটা গল্প রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, সেখানে বলাই একটা চরিত্র, সে নিজেই বলছে যে সে যেন নিজেই ঘাস হয়ে উঠছে, ঘাসের মধ্যে সে গড়াগড়ি খেলছে এবং তার গায়ে সুরসুরি লাগছে, সে অনুভব করছে ঘাস তার বন্ধু, উদ্ভিদ তার বন্ধু। সুতরাং বলাইয়ের সঙ্গে প্রকৃতির যে অচ্ছেদ্য সম্পর্ক, এই সম্পর্ক আমাদের প্রত্যেকের সাথে সেই প্রকৃতির সম্পর্ককে সেভাবেই তৈরি করতে হবে। তাহলেই কিন্তু এই কবিতার মর্মার্থ বুঝতে সক্ষম হব। আর না হলে পরীক্ষার জন্য কয়েকটা প্রশ্ন পড়ে পরীক্ষা নামক বৈতরণী পাশ করব, ওই নোট নামক বিষয়গুলোকে গলাধকরণ করে এবং তাকে উদ্গীরণ করে। দেখো, তারপরে বলছে পৃথিবীর কোনো পথে এরকম সান্ধ্য বর্ণময় রূপ তিনি দেখেননি। দেখো, এই যে সব ছবিগুলো আমরা দেখছি, ছবি, এত সুন্দর ছবি শব্দ দিয়ে, ভাষা দিয়ে তিনি আঁকতে পারতেন, যে বুদ্ধদেব বসু, তার বিখ্যাত একজন সমালোচক জীবনানন্দ দাশের ওপরে, তিনি বলছেন তার কাব্য বর্ণনা বহুল, তার বর্ণনা চিত্রবহুল এবং তার চিত্র বর্ণবহুল। অর্থাৎ কবিতার মধ্যে তার বর্ণনা রয়েছে, বর্ণনার মধ্যে রয়েছে চিত্র, এবং চিত্রগুলো কালারফুল। দেখো, নীল রং আছে, অন্ধকার কে করছে, তারপরে যখন যে মেঘের মধ্যে অস্তায়মান সূর্যের সেই লালিমা এসে লেগেছে, সেই মেঘটা যখন কামরাঙা লাল হয়ে উঠছে, তার মধ্যে একটা রং আছে, রঙের বিন্যাস দেখো, তার বিস্তার কতটা। সুতরাং এই চিত্রকল্পগুলোর মধ্যে সেই শব্দ ভাষা দিয়ে, এই যে ইংরেজি দার্শনিক বলেছিলেন না, এভরি পোয়েট্রি ইজ অ্যান ইমপ্রেশন, প্রত্যেকটা কবিতার মধ্যে একটা ছবি দরকার। সে অনির্বচনীয় ভাবনা তৈরি করতে গেলে ভাষা দিয়ে সেই সব ছবিকে তৈরি করতে হয়। কবি এর পরে বলছেন, দেখো, গ্রাম্য প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমরা মিষ্টি জলের মাছ কিছু পাই, সরপুঁটি মাছ আমরা নাম শুনেছি, চাঁদা মাছ আমরা ছোটবেলায় খুব দেখেছি, ছোট্ট ছোট্ট, খুব উজ্জ্বল রঙের হয়, একটু চচ্চড়ি খাওয়া যায়, এরকম মাছ, খুব কাঁটা আছে আর কি। এই মাছগুলোর কথা এনেছেন, ভাবো তো, এটাও মিষ্টি জলের মাছ, সরপুঁটিও মিষ্টি জলের মাছ, নরম ধানের গন্ধ, এই মাছগুলো, কলমির ঘ্রাণ, এই বঙ্গ প্রকৃতি যে নরম ধান, দেখো ধান ধরবা শক্ত লাগবে, নরম বললো কেন? আমি আবার বলছি, বঙ্গ প্রকৃতিকে কমনীয় করে তুলতে হবে, স্নিগ্ধতা আনতে হবে তার মধ্যে, যা বিভিন্ন সুগন্ধকে ছড়িয়ে দেয়, তা কখনো শক্ত হতে পারে না, কঠিন হতে পারে না, তা নরম বিশেষণ দিয়েই বিশেষায়িত করতে হয়। কলমির ঘ্রাণ, কলমি একরকম জলজ শাক, কলমির শাক বলি আমরা, তার গন্ধ, তোমরা গন্ধ শুনবে ভালো লাগবে না, ছি ছি কেমন গন্ধ, আসলে প্রকৃতির এটাই তো অরিজিনাল গন্ধ। অরিজিনাল গন্ধ নয়, যা অরিজিনাল তা হয়তো খুব ভালো নয়। আকরিক লোহা কি দেখতে ভালো? কিন্তু ইস্পাত খুব ভালো, কিন্তু আকরিক লোহা অরিজিনাল। সুতরাং যা আমি 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 সোনার একটা আংটি বানালাম, কি সুন্দর দেখতে, কিন্তু যে সোনার খাদ নেই, সেটা তো অত সুন্দর রূপ দিতে পারবো না, কিন্তু তার মধ্যে রয়েছে কি? অরিজিনালিটি। আমরা সেটা বোঝার চেষ্টা করব। কলমির সেই ঘ্রাণ, যে ঘ্রাণের সঙ্গে বঙ্গ প্রকৃতির যোগ, এটা কোনো কৃত্রিম গন্ধ নয়, একেবারে প্রকৃতি যোগ, প্রকৃতি থেকে যে আসছে প্রকৃতি যোগ। হাঁসের পালক, যে হাঁস জলের মধ্যে সাঁতার কাটছে, জলে ভেজা যে পালক হাঁসের, তার একটা গন্ধ। স্বর, তালবস্বর স্বর, এই স্বর মানে তৃণ জাতীয় এক ধরনের নলখাগড়া গাছ, বাংলাদেশে খুব পাওয়া যায়। পুকুরের জল, তার একটা গন্ধ, অনেকটা সোঁদা গন্ধ, জলের একটা সোঁদা গন্ধ হয়,
চাঁদা সরপুটি একটু আগে বললাম, এই মাছগুলোর মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত শীত হাত খান। গ্রামের একটি মেয়ে, সেই মেয়ে কিশোরী একটি মেয়ে যার বয়স 13 থেকে 19 বছর, তাদেরকে কিশোরী বলা হয়। আমরা 13 to 19 ওই জন্য টিনেজার্স বলি, কিশোর কিশোরী। সেই মেয়েটিকে কবি নিয়ে এসছেন, যে মেয়েটি ওই মাঠ থেকে আসা যে ধান, সেই ধান থেকে যে চাল, সেই চাল ধুতে গিয়েছে, তার হাতটা ঠান্ডা হয়ে গেছে চাল ধুতে ধুতে, সেই চাল ধোয়া হাতের একটা গন্ধ, সেই গন্ধও কিন্তু প্রকৃতিজ। কিশোরের পায়ে দলামুথা ঘাস, আর এক কিশোর গ্রাম্য যে কতগুলো ঘাসের ওপর দিয়ে ঘাসকে মারিয়ে গিয়েছিল, দলিত সেই ঘাস, মুথা ঘাস। মুথা ঘাস হচ্ছে এক ধরনের ঘাস যার শিকড়টা সুগন্ধ আছে একটা। এবার তোমরা যদি সেই সুগন্ধ খুঁজতে যাও, নাম করা বিখ্যাত কোম্পানি ফগ, ক্যা চল রা হ্যায়, ফগ চল রা হ্যায়, এই গন্ধ নয়। যদি সত্যি ফগ মানে কুয়াশা, কুয়াশার যে গন্ধ আমরা নাকে পাই, সেটাই তো অরিজিনাল গন্ধ, সেটাই তো প্রকৃতিজ গন্ধ। সেই গন্ধকে কবি অনুভব করছেন তার ঘ্রাণেন্দ্রিয়। আমরা দর্শনেন্দ্রিয় দেখছিলাম, স্পর্শেন্দ্রিয় দেখছিলাম, এখন আমরা ঘ্রাণেন্দ্রিয় দেখছি। কবিতা শেষে বলছেন, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। বটগাছের যে লাল লাল ফল, সেগুলো যখন ঝরে পড়ে, সেই ঝরে পড়াটা যেন মনে হয় আমরা যেন জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। কোথাও একটা অদ্ভুত অনির্বচনীয় ব্যথার একটা ছবি উঠে এই ফলটা খসে পড়ার মধ্যে দিয়ে উঠে আসে। এটা আমার একটা দিক। ফল তো ঝরে পড়েই, যেন জীবন বিচ্ছিন্নতাকে বোঝানোর জন্য। কোন জীবন? তার মানে কি আমরা পৃথিবী ছেড়ে চলে যাব? তা নয়। এই যে কোলাহল মুখর ছিল গোটা দিন, তারপর কোলাহল থেকে বেরিয়ে এসে যে শান্ত সৌন্দর্য এলাম, যেখানে নীরবতা, স্নিগ্ধতা এবং ওবিডিয়েন্স, এই সব কিছু মিশে আছে, অনুগত ভাব সব কিছু মিশে আছে, সেখানে এক বিষণ্ণতার পরিবেশ তৈরি করছেন কবি। কারণ আমি একটু আগে বলেছিলাম, সেই বিষণ্ণতার অনুভবের মধ্যে এক অদ্ভুত অপার্থিব আনন্দানুভূতি রয়েছে। সেই বট ফলের সেই ঝরে পড়া, এটাও তো এক সারসত্য, বঙ্গ প্রকৃতির সত্য দিক। তাই এই ঝরে পড়ার মধ্যেও একটা পার্সনিফিকেশন কবি দিচ্ছেন। এরই মাঝে বাংলার প্রাণ, অর্থাৎ এই যে কথাগুলো বললাম, যে বাংলার প্রাণকে যদি খুঁজে পেতে হয়, বাংলার অস্তিত্বকে যদি খুঁজে পেতে হয়, বাংলার নারীকে যদি মনুষ্যচক্ষুতে উপলব্ধি করতে হয়, সেই কেশবতী কন্যাকে তো যদি বুঝতে হয়, তাহলে আমাদের এই তুচ্ছ, অতি তুচ্ছ, অতি পরিচিত এই বঙ্গ প্রকৃতি ছড়িয়ে ছিটিয়ে থাকা বস্তুর উপাদানের মধ্যে এক প্রাণময়ী সত্তার দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে দেখতে হবে। না হলে বঙ্গ প্রকৃতিকে আমরা শুধু মননের মধ্যেই রাখবো, চিন্তনের মধ্যেই থাকবো, তার মনের অন্তঃস্থলে নিয়ে যেতে পারবো না। বঙ্গ প্রকৃতিকে বুঝতে গেলে নিবিড়ভাবে অনুধ্যান করতে হবে, বঙ্গ প্রকৃতির প্রতিটি উপাদানকে কাছে রাখতে হবে, তাকে পরিচিত হতে হবে, তার সুগন্ধকে বুঝতে হবে। এত সুন্দর, এত চিত্র, এত রং, এত শব্দের অনির্বচনীয়তা সব কিছুকে ব্যবহার করেছিলেন বলেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত জীবনানন্দ দাশের কবিতাকে বা কাব্যকে বা জীবনানন্দ দাশকে বলেছিলেন চিত্ররূপময় কবি। অর্থাৎ তার কবিতার মধ্যে চিত্ররূপ প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে আছে, যা এক রোম্যান্টিকতার জন্ম দেয়। হয়তো সেখানে বিষণ্ণতা এসে ভিড় করে, কিন্তু সেই বিষণ্ণতার পরিণতি কিন্তু দুঃখ বোধে নয়, সেই বিষণ্ণতার পরিণতি ওই যে বললাম, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থটস, তার মধ্যে আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি তাই পাইতে। কবিতার শেষেও যা শেষ লাইন, প্রথম লাইনে তারই প্রতিধ্বনি কিছুটা আছে, এবং কবিতাটার নাম আকাশে 7টি তারা হয়েছে। একটু বলে দিই, এই কবিতাটির মূল গ্রন্থের নাম রূপসী বাংলা। জীবনানন্দ দাশ তো অনেক কাব্য লিখেছেন। তার প্রথম কাব্য ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, বনলতা সেন, আকাশে 7টি তারার তিমির, এই সমস্ত কাব্য তার বিখ্যাত। কিন্তু তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল দুটি কাব্য, তার মধ্যে একটি হচ্ছে রূপসী বাংলা। সেই রূপসী বাংলার কাব্যের মধ্যে এই কবিতাটা আছে। যদিও এই তোমাদের ক্লাস 9ম শ্রেণীর যারা এই বাংলা বইয়ে যারা সংকলন করেছেন, তারা এই কবিতাটার নাম দিয়েছেন আকাশে 7টি তারা। কবি কিন্তু স্বয়ং এই কবিতাটার নাম দেননি, এই নামকরণ সংকলকরাই করেছেন। কবিতার প্রথম লাইন দিয়ে বা শেষ লাইনও বলতে পারো,
গোটা লাইনটা ঠিক বলা যাবে না, শব্দবন্ধ দিয়ে নামকরণ করেছেন। অর্থাৎ আকাশে 7টি তারাই সপ্তর্ষি মণ্ডল, এই সপ্তর্ষি মণ্ডলের মধ্য দিয়েই আমরা বঙ্গ প্রকৃতির ভেতরে ঢুকে বঙ্গ প্রকৃতির শোভা শুধু নয়, তার প্রাণময়ী যে সত্তা বা অস্তিত্বকে হৃদয়ের সঙ্গে সমীকৃত করতে যদি পারি, তবেই কবিতাটার মর্মার্থ বুঝতে পারবো। আর নানা চিত্রকল্পের অনুষঙ্গে এই বঙ্গমায়ের যে সান্ধ্য সৌন্দর্য, তা কত রোম্যান্টিক হয়ে উঠেছে, তা কত সুন্দর হয়ে উঠেছে, তাও আমরা বুঝতে পারলাম। আজকে এই পর্যন্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য। যদি তোমাদের কবিতাটা ভালো লাগে তোমরা জানিও। এখানেই শেষ করছি। বাবার বড় হয়ে গেছে, কিছু করার নেই, ওরা শুনবে, ঠিক আছে? কবিতাটা অনেক বড় তো।